আচ্ছা, আপনি প্রতিদিন কতবার ইন্টারনেট ব্যবহার করেন? হয়তো ইমেল সেন্ড করেন, ইউটিউব ভিডিও দেখেন, গুগল ড্রাইভ বা ড্রপ বক্সে ফাইল রাখেন, নেটফ্লিক্সে সিনেমা দেখেন, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার ব্যবহার করেন। কিন্তু একটা প্রশ্ন কখনো ভেবেছেন, এই সব ডেটা আসলে কোথায় থাকে? এই যে আপনি ইমেল পাঠালেন অথবা যে ভিডিও স্ট্রিম করছেন, সেগুলো কি বাতাসে ভেসে বেড়ায়? না, প্রত্যেকটা ডেটা কিন্তু বাস্তবে কোথাও না কোথাও ফিজিক্যালি ভাবে রিজার্ভ থাকে, আর সেই জায়গাগুলোকে বলা হয় ডেটা সেন্টার। আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে বুঝবো যে ডেটা সেন্টার আসলে কি, ডেটা সেন্টারের ভেতরে কি থাকে, কেন এগুলো এত ইলেকট্রিসিটি ব্যবহার করে, কিভাবে সার্ভার 24 আওয়ার চালু থাকে, কিভাবে কুলিং সিস্টেম কাজ করে, আর কেন মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল সিস্টেম এত ইম্পর্টেন্ট। হাই, আপনি দেখছেন কিউটস টেক, সাথেই থাকুন। তো ডেটা সেন্টার আসলে কি? সবচেয়ে সহজভাবে বললে ডেটা সেন্টার হলো এমন একটা বিল্ডিং যেখানে ডিজিটাল ডেটা সেভিং, প্রসেসিং এবং ডিস্ট্রিবিউশন করা হয়। তো এই বিল্ডিং এর ভেতরে থাকে হাজার হাজার সার্ভার। এখন আসছে সার্ভার কি? সার্ভার আসলে এক ধরনের কম্পিউটার, কিন্তু এটা আমাদের বাসার কম্পিউটারের মতো না। এটা বিশেষভাবে তৈরি করা হয় ডেটা স্টোর করার জন্য, অ্যাপ্লিকেশন চালানোর জন্য, নেটওয়ার্ক ট্রাফিক ম্যানেজ করার জন্য। ধরুন আপনি এই যে ভিডিওটা এখন দেখছেন, এই ভিডিওটা কোথা থেকে আসছে? কোনো একটা ডেটা সেন্টারের সার্ভার থেকে। আপনি যখন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠান, সেটাও প্রথমে যায় একটা সার্ভারে, তারপর সেটা পৌঁছে যায় অন্য একটা মানুষের ফোনে। এখানে আরো একটা বড় পার্থক্য আছে। আমাদের বাসার কম্পিউটার কখনো চালু থাকে, আবার কখনো অফ হয়ে যায়, কিন্তু ডেটা সেন্টারের সার্ভার কখনো অফ হয় না। এগুলো চলে 24 আওয়ার, বছরে 365 দিন। কারণ যদি সার্ভার অফ হয়ে যায়, তাহলে ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে, আর অ্যাপও কিন্তু বন্ধ হয়ে যাবে, এমনকি ক্লাউড সার্ভিসও কিন্তু বন্ধ হয়ে যায়। তাই সার্ভার সব সময় অন রাখতে হয়। এখন ডেটা সেন্টার কেন এত বেশি পাওয়ার কনজিউম করে? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বুঝি। সার্ভার যখন কাজ করে তখন অনেক পাওয়ার কিন্তু কনজিউম করে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, প্রায় সব পাওয়ার কিন্তু শেষ পর্যন্ত হিটে কনভার্ট হয়, মানে টেম্পারেচার জেনারেট করে। সহজভাবে বললে ডেটা সেন্টার আসলে এমন একটা জায়গা যেখানে পাওয়ার ঢোকে, কম্পিউটিং হয়, আর বের হয় গরম বাতাস বা হট এয়ার যাকে বলে। তো এই কারণে অনেক ইঞ্জিনিয়ার বলেন যে ডেটা সেন্টার আসলে এনার্জি কনভার্সন বিল্ডিং, কারণ এখানে তিনটা জিনিস ঘটে: এক, ইলেকট্রিসিটি, তারপর কম্পিউটিং, তারপর হিট জেনারেশন। আচ্ছা, এখন আমরা ডিসকাস করবো ডেটা সেন্টারের মেইন তিনটা প্রবলেম নিয়ে। প্রত্যেকটা ডেটা সেন্টারকে তিনটা বড় প্রবলেম সলভ করতে হয়। তো কন্টিনিউয়াস পাওয়ার হলো প্রথম সমস্যা। পাওয়ার সবসময় থাকতে হবে। সার্ভার যদি হঠাৎ অফ হয়ে যায়, তাহলে কিন্তু ডেটা নষ্ট হতে পারে, ওয়েবসাইট অফ হয়ে যেতে পারে। এতে কিন্তু হিউজ পরিমাণে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ডেটা সেন্টারে থাকে ব্যাকআপ পাওয়ার জেনারেটর, ইউপিএস সিস্টেম, যাতে কারেন্ট চলে গেলেও সার্ভার অফ না হয়। আচ্ছা, 2 নম্বর সমস্যা হলো কুলিং। সার্ভার সবসময় কিন্তু গরম হয়, যেমনটা আমরা জানলাম, কারণ তারা সবসময় কিন্তু কাজ করছে, 24/7 কিন্তু অন থাকছে। যদি কুলিং সিস্টেম অফ হয়ে যায়, তাহলে কয়েক মিনিটের মধ্যেই কিন্তু টেম্পারেচার ডেঞ্জারাসলি বেড়ে যেতে পারে। তখন সার্ভার নিজেকে বাঁচানোর জন্য পারফরমেন্স কমিয়ে দিবে, অথবা নিজে থেকেই শাটডাউন হয়ে যাবে। তাই ডেটা সেন্টারে কুলিং সিস্টেম কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে কুলিং সিস্টেম কিন্তু মানুষের আরাম করার জন্য না, এটা ইকুইপমেন্ট সেভ করার জন্য। আচ্ছা, 3 নম্বর সমস্যা হলো আপটাইম। ডেটা সেন্টার এমনভাবে ডিজাইন করা হয় যাতে মেইনটেনেন্স, রিপেয়ার, ইকুইপমেন্ট ফেইলার এসব হলেও সার্ভিস যেন বন্ধ না হয়। এই কারণে ডেটা সেন্টারে থাকে রিডান্ডেন্সি, মানে একটা সিস্টেম নষ্ট হলেও আরেকটা সিস্টেম কাজ চালিয়ে যায়। আচ্ছা, এখন আমরা কথা বলবো ডেটা সেন্টারের মেইন 3টা সিস্টেম নিয়ে। যদিও ডেটা সেন্টার দেখতে খুব কমপ্লেক্স মনে হয়, তবে আসলে ইনফ্রাস্ট্রাকচার 3টা বড় ভাগে ভাগ করা যায়। প্রথম গ্রুপ হলো ইলেকট্রিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। এটার কাজ হলো ইলেকট্রিসিটি বিল্ডিং এর ভেতরে আনা এবং সার্ভারে পৌঁছে দেওয়া। এতে থাকে ইউটিলিটি পাওয়ার কানেকশন, সুইচ গিয়ার, ট্রান্সফরমার, ইউপিএস সিস্টেম, ব্যাকআপ জেনারেটর, পাওয়ার ডিস্ট্রিবিউশন ইউনিট। আচ্ছা, টার্গেট একটাই, পাওয়ার যেন কখনো অফ না হয়। দ্বিতীয় গ্রুপ হলো কুলিং সিস্টেম। সার্ভার যে পরিমাণ হিট জেনারেট করে সেটা বের করে দেওয়া। এতে থাকতে পারে চিলার, কুলিং টাওয়ার, পাম্প, এয়ার হ্যান্ডলিং ইউনিট, র্যাক কুলিং সিস্টেম। তো এই সিস্টেমগুলো সার্ভারের হিট কন্ট্রোল করে। 3 নম্বর গ্রুপ হলো কন্ট্রোল সিস্টেম। এই সিস্টেম মনিটর করে টেম্পারেচার, পাওয়ার ইউজেস, ইকুইপমেন্ট স্ট্যাটাস আর অ্যালার্মস। যদি কোনো সমস্যা হয়, সিস্টেম অটোমেটিক্যালি কিন্তু রিঅ্যাক্ট করতে পারে। তো আজকের মডার্ন ডেটা সেন্টারে কিন্তু মনিটরিং সিস্টেম অনেক ইম্পর্টেন্ট। অনেক মানুষ মনে করে যে ডেটা সেন্টার মানে বড় একটা অফিস বিল্ডিং, কিন্তু বাস্তবে এগুলো সম্পূর্ণ আলাদা। একটা অফিস বিল্ডিং এ মানুষ আসে যায়, ইলেকট্রিসিটি ইউজেস ওঠানামা করে, কুলিং সিস্টেম ডিমান্ড চেঞ্জ হয়। কিন্তু ডেটা সেন্টারে লোড কনস্ট্যান্ট, কুলিং কন্টিনিউয়াস, আর সিস্টেম রেয়ারলি শাটডাউন। আর ফেইলার টলারেন্সও কিন্তু আলাদা। একটা অফিস বিল্ডিং এসি নষ্ট হলে মানুষ একটু আনকমফোর্ট ফিল করে, কিন্তু ডেটা সেন্টারে পাওয়ার বা কুলিং সিস্টেম ফেইলার হলে সরাসরি কিন্তু অপারেশন রিস্ক তৈরি হয়। তাই ডেটা সেন্টার ডিজাইন করা হয় রিডান্ডেন্ট ইকুইপমেন্ট দিয়ে, তারপর মাল্টিপল পাওয়ার পাথ থাকে, আর থাকে মেইনটেনেন্স ফ্রেন্ডলি সিস্টেম। আচ্ছা, এখন বলি ডেটা সেন্টারে এনার্জি কিভাবে ফ্লো করে। প্রথমে বিদ্যুৎ আসে ইউটিলিটি কোম্পানি থেকে, তারপর সেটা যায় সুইচ গিয়ারে, তারপর ট্রান্সফরমার, তারপর ইউপিএস, তারপরে হয় ডিস্ট্রিবিউশন, তারপর পৌঁছে যায় সার্ভার র্যাকে। সার্ভার তখন কাজ করা শুরু করে। তারপর পাওয়ার কনভার্ট হয় হিটে, যেমনটা আমরা আগে বললাম। তো এই হিট বের করে দেয় কুলিং সিস্টেম। তো এই পুরো এনার্জি ফ্লো বোঝা ডেটা সেন্টার ইঞ্জিনিয়ারিং
প্ল্যানিং অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। আজকে পৃথিবীতে প্রায় সবকিছু কিন্তু ডেটা সেন্টারের উপর ডিপেন্ড করে। ক্লাউড কম্পিউটিং, সোশ্যাল মিডিয়া, অনলাইন ব্যাংকিং, স্ট্রিমিং সার্ভিসেস, এআই সিস্টেমস, এন্টারপ্রাইজ সফটওয়্যার, প্রায় সব। আপনি যখন চ্যাটজিপিটি ব্যবহার করেন তখনও কিন্তু একটা রিকোয়েস্ট যায় একটা ডেটা সেন্টারে। তো ভবিষ্যতে কিন্তু এরকম ডেটা সেন্টার আরো অনেক বাড়বে। এআই, ক্লাউড, স্ট্রিমিং এই সব টেকনোলজির কারণে কিন্তু ডেটা সেন্টারের চাহিদা অনেক ফাস্ট বেড়ে যাচ্ছে। ওয়ার্ল্ড ওয়াইড নতুন নতুন হাইপার স্কেল ডেটা সেন্টার তৈরি হচ্ছে। এই ডেটা সেন্টারগুলো সাইজে এত বড় হতে পারে যে একটা ডেটা সেন্টার কিন্তু একটা সিটির সমান পাওয়ার কনজিউম করতে পারে। তো যাই হোক, এই ছিল ডেটা সেন্টার নিয়ে খুঁটিনাটি। আজকে ভিডিও এখানে শেষ করতে হচ্ছে। আর যাওয়ার আগে আমাদের একটা মিনি পিসি নিয়ে একটু কথা বলে যাই। এটা হচ্ছে Lanier R5। বড়সড় বাজেট ডেস্কটপের সব কাজ কিন্তু আপনি মিনি পিসিতে করতে পারবেন। এই মিনি পিসিতে আছে AMD Ryzen 7 5800H প্রসেসর, 7 ন্যানোমিটার প্রসেসর বিল্ড করা এই প্রসেসর, মাত্র 180 মিলিমিটার স্কয়ার সাইজের মধ্যে 10,700 মিলিয়ন ট্রানজিস্টর, 8 কোর 16 থ্রেড, ম্যাক্স টার্বো স্পিড কিন্তু 4.40 GHz। তো এটা আপনি ট্রাই করতে পারেন। আর বিস্তারিত জানতে অবশ্যই ভিজিট করতে পারেন qubits.com। ওকে, আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যে কোনো কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।